প্রথম ওই থেকে যে কাস্টমার ছিল ওই আপুটা আমার থেকে 25,000 টাকার ড্রেস অর্ডার করে মাত্র 12 দিনের মাথায় 1,07,000 টাকার মতো। সেদিন আমি পোস্ট করি, কোনো পেজ থেকে ব্লক করে দেওয়া হতো, খারাপ কিছু বলা হতো, আমি আপনাকে ব্লক করব না। আমার পাশ থেকে একদিন বলতেছিল এখানে কিন্তু সবাই টিকে থাকতে পারে না। কোনো সংগ্রাম আছে কিনা? তো পরিবারের সাপোর্ট অনেক বেশি ছিল, আর আমার শ্বশুরবাড়ির আমার হাজবেন্ডের তো অবশ্যই অবদান আছে। 2020 সালের মার্চে যখন করোনা আশি করছে তখন তিনি তার বিজনেস শুরু করেছিলেন। মাত্র 1,000 টাকায় শুরু করে আজ তার মাসিক সেল প্রায় 3 থেকে 4 লাখ টাকার মতো। এটি একটি অবিস্মরণীয় ঘটনা। শুরুটা যদিও শখের বশে হয়, কিন্তু এখন তিনি পুরোপুরি ব্যবসায় বনে গেছেন। সাদিয়া ইসলাম মৌ, তার ফ্যাশন হাউসের নাম MJ ফ্যাশন মার্ট। চলুন শুনে আসি তার রূপান্তরের এই গল্প। কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আমরা বলছিলাম যে আপনি মাত্র 1,000 টাকা দিয়ে শুরু করেছেন, এবং আমি যদি ভুল জেনে না থাকি এখন আপনি প্রতি মাসে প্রায় 3 থেকে 4 লাখ টাকার মতো আপনার সেল হয়। এই যে আপনার যে ট্রান্সফরমেশন, এই যে রূপান্তর, এবং উই গ্রুপে বলা হচ্ছিল যে এটা খুব অবিস্মরণীয় একটি ঘটনা। মাত্র 12 দিনে আপনি লাখপতি বনে গেছেন। এটা কিভাবে সম্ভব হলো একটু বলবেন? 12 দিনে লাখপতি আমি হয়েছিলাম আসলে আমার প্রথম কাস্টমার যিনি ছিলেন সে আমার থেকে প্রথমেই 25,000 টাকার প্রোডাক্ট নিয়েছিলেন। তো ওইখান থেকে আসলে আমার যাত্রাটা শুরু। যেহেতু আমি 2013 সাল থেকে অনলাইনে আছি এবং বিভিন্ন গ্রুপের সাথে ভালো একটা পরিচয় আমার আছে, আমাকে সবাই আসলে ক্রেতা হিসেবে চেনে। তো ক্রেতা হিসেবে চেনার ক্ষেত্রে অনেক পরিচিত আপুরাই আমার থেকে, যখন আমি ড্রেসের কাজে নেমেছিলাম, ওনারা বলেছিল যে আপু আপনি যেহেতু ড্রেস নিয়ে কাজ করতেছেন, কেননা আপনার থেকে আমরা পণ্য নিয়ে বিক্রি করি। তো সেক্ষেত্রে আমার ওইখান থেকে আমার যাত্রাটা শুরু। এরকম করে আমি বেশ কিছু কাস্টমার 10 জন কাস্টমারকে নিয়েই আমার আসলে লাখপতিটা হওয়া, আর ওইখান থেকে আমার যাত্রাটা শুরু হয়ে গেছে। এই জন্য আমি 12 দিনে লাখপতি হতে পেরেছি। উইর এক অবদান অনেক 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 বেশি, কিন্তু মাঝে আপনি উই গ্রুপ থেকে বের হয়ে গিয়েছিলেন, কারণটা একটু আমাদেরকে বলবেন? কারণটা হচ্ছে ভাইয়া, আমি যখন গ্রুপে জয়েন করি, তো আমাদের শ্রদ্ধেয় রাজীব স্যার, ওনার কিছু নিয়ম ছিল যে গ্রুপে বাংলা লিখতে হবে এবং বাংলাতেই সব কিছু আসলে আমার প্রোডাক্ট সম্পর্কে হোক বা আমার ব্যক্তিগত সম্পর্কে হোক সেটা লিখতে হবে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, এটা তো খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং আমার পাশ থেকে একদিন বলতেছিল যে তুমি তো উইতে জয়েন করেছো, তুমি কি পারবে উইতে টিকে থাকতে, কারণ এখানে কিন্তু সবাই টিকে থাকতে পারে না। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে কারণটা কি। তো উনি আমাকে বলেছিল যে এখানে রুলসগুলো অনেক কঠিন, 27টা রুলস আছে, যে রুলসগুলো সবাই মানতে পারে না এবং ঠিকমতো করতে পারে না, যার বিধায় দেখা যায় অনেকে ব্যান করে দেয়। ব্যান শব্দটা শুনে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো ভয় পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় পারবো না, আমি একটু বের হয়ে যাই। তো আমার এই কারণে উইথ থেকে বের হয়ে যাওয়া। পরে আবার আমি উইথে জয়েন করি 1 মাস পরে, যে না কেন সবাই পারলে আমি কেন পারবো না। আমি রুলসগুলো দেখতে চাই, আমি রুলসগুলো জানতে চাই, দেখে আমি টিকে থাকতে পারি কিনা। তো এই কারণে হচ্ছে আসলে ওই পাশের জনের বলার কারণে ভয়ে বের হয়ে গেছিলাম। ধরুন আপনি কোনো পণ্য ক্রেতাকে পাঠালেন, ক্রেতা জানালো যে তিনি যে পণ্য ভেবে আপনাকে অর্ডার দিয়েছেন এটি আসলে সেই পণ্য নয়। তো আপনি এই পুরো বিষয়টি আপনি কিভাবে ম্যানেজ করেন? আপনি কি তাকে জোর করে এটা গুছিয়ে দেন, নাকি তাকে কাউন্সেলিংটা আপনি কিভাবে করেন? ধন্যবাদ ভাইয়া। আসলে আমার পণ্য যখন আমার পেজ থেকে বা আমার আইডি থেকে বা গ্রুপ থেকে কোনো কাস্টমার আমাকে ইনবক্স করে, তো আমি প্রথমেই তাকে বলি যে আমার কাস্টমার প্রথম প্রশ্ন থাকে যে আপনার পণ্যটার সাথে মিল পাবো কিনা, ছবির সাথে 99% মিল আছে কিনা। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলি যে আমি প্রোডাক্টটা আপনাকে পাঠাই, যদি মনে হয় যে ছবির সাথে আপনার মিল নাই, আপনার অপশন থাকবে যে আমি প্রোডাক্টটা নিতে চাচ্ছি না আপু, আপনি শুধু জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে আমাদের প্রোডাক্টটা ব্যাক করতে পারবেন। আর যদি মনে হয় যে না প্রোডাক্টটা ঠিক আছে, আপনি রাখতে পারেন। আমি আমার সকল কাস্টমারকে এই সুবিধাটা দিয়ে থাকি এবং যারা আমাকে দেখবে তারা জানে যে আমি এই সুযোগ সুবিধাটা সবার আগে রাখি। এবং কোনো ধরনের প্রোডাক্টের সমস্যা হলেও আমি বলি আমার ডেলিভারি ম্যান থাকার অবস্থা আমাকে জানাবেন। এবং আমি ঢাকার বাইরে যেহেতু আমার কাস্টমার সবচেয়ে বেশি, তাদেরকে আমি এই সুবিধাটা দিয়ে থাকি। অনলাইনে কেনাকাটা করতে গিয়ে আপনি নিশ্চয়ই নিজে বিভিন্ন রকম অসুবিধার মুখোমুখি আপনি হয়েছেন। তো যেগুলোর আপনি মনে করছেন যে যেগুলো হচ্ছে অসুবিধা, আপনি নিজে যখন এই সেবা দিচ্ছেন তখন কি এগুলো আপনি সমাধানের চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি 2013 থেকে আসলে অনলাইন থেকে কেনাকাটা করতেছি। আমার কিনতে খুব ভালো লাগে, আমি পছন্দ করি কেনাকাটা করতে।
তো দেখা যায় অনেক সময় অনেক পেজ থেকে যখন আমি কেনাকাটা করতাম প্রোডাক্টের সাথে মিল পেতাম না। আমি যেটা অর্ডার করছি হয়তো বা সেটা আমাকে তিনি দেননি। যে যখন ওনাদেরকে আমি ইনবক্স করতাম যে আমি তো সেম প্রোডাক্টটা পাইনি, অনেক সময় দেখা যায় কোনো পেজ থেকে ব্লক করে দেওয়া হতো, অনেক সময় দেখা যায় পেজ থেকে খারাপ কিছু বলা হতো যে না আপনি এটাই হয়েছে, এটাই আপনাকে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আমি অনেক কিছু ফেস করছি। তো আমি যখন বিজনেস শুরু করি আমি চেষ্টা করছি এই জিনিসটাকে ঠিক করার, যে আমার উদ্যোক্তা মানে আমার কাস্টমার কখনো যাতে আমাকে বলতে না পারে আপু আপনার প্রোডাক্টটা সেম হয়নি। হ্যাঁ, আমার কাস্টমারকে আমি এই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করছি। এবং আমি যখন মানে আমার কাস্টমার থেকে পেমেন্টটা বিকাশে অগ্রিম নিয়ে থাকি, আমি চেষ্টা করি তাকে ভরসা দেওয়ার জন্য আমি আপনাকে ব্লক করব না, আমি আছি, আপনাদের সমস্যা হবে না আশা করি। এটা হয় কি ঢাকার বাইরে যারা আমার কাস্টমার থাকে তারা একটু ভরসা কম করে আমাদের প্রতি, যে না ঢাকার বাইরে থেকে আপনি প্রোডাক্ট পাঠানেই আমি এত টাকা দিয়ে দিব আপনাকে। আমি বলি আমাকে ভরসা করেন এবং উইতে আমাকে সার্চ করেন, দেখেন আমি অ্যাক্টিভ আছি, আমার অ্যাক্টিভ দেখেন, আমার পেজে রিভিউ দেখেন, তারপর আমার কাছ থেকে অর্ডার করেন। এক্সপোর্ট করার ক্ষেত্রে আপনি কি এখন কোনো কাজ করছেন কি না? হ্যাঁ, এটা প্রত্যেকটা উদ্যোক্তারই স্বপ্ন থাকে, এটাকে বলবো আমি স্বপ্ন। কারণ আমার পণ্যটা যদি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে সেখানে আমার প্রচারটাও ছড়িয়ে পড়বে, আমার নাম ছড়িয়ে পড়বে, এটা আমারও স্বপ্ন আছে একটা। যদিও আমার কিছু প্রোডাক্ট দেশের বাইরে গেছে, তবে এটা সরাসরি আমি দিতে পারিনি, কারণ হচ্ছে সরাসরি দেওয়ার ব্যবস্থা আমার এখনও হয়নি। তো সেক্ষেত্রে হয় যে তাদের যে আত্মীয় স্বজনগুলো থাকে তাদের মাধ্যমে আমার প্রোডাক্টগুলো দেশের বাইরে গিয়েছে, কিন্তু আমি সরাসরি দিতে পারিনি। তবে আমার ইচ্ছা আছে আমার প্রোডাক্টটা দেশের বাইরে ছড়িয়ে পড়ুক। সমাজে একজন নারী যখন কোনো কিছু করতে যায় তখন তার দিকে সবাই একটু বাঁকা চোখেই তাকায়, এমনকি সেটা পরিবারের মানুষও খুব একটা উৎসাহ দেয় না, অ্যাপ্রিসিয়েট করে না বিজনেসের ক্ষেত্রে। তো আপনারও নিশ্চয়ই বাধা ছিল, আপনারও একরকম সংগ্রাম ছিল নারী হিসেবে। সেটা যে আপনাকে ধরে আটকে রাখছে সেটা না, অনেক সময় মানসিকভাবে টর্চারও করা হয় আর কি। তো আপনার কি কোনো সংগ্রাম আছে কি না? আপনার এই পথ চলাটা একটু আমাদেরকে যদি বলতেন। আমার আসলে পরিবার থেকে সাপোর্টটা সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ, তো পরিবার থেকে আমি যখন বিজনেস শুরু করব, আমার পরিবারকে যখন আমি জানাই যে আমি একটা কাজ করতে চাচ্ছি অনলাইনে, তো প্রথমে একটু মানে হাসি দিয়ে বলছিল যে যেখানে তোমাদের নিজস্ব বিজনেস আছে, অফলাইন বিজনেস, তো কেন অনলাইনে করতে হবে? তো অফলাইন বিজনেসটাই তো তোমার বিজনেস, অনলাইনে তো তোমার কিছু করার প্রয়োজন নেই। আমি বলছি না আমি করতে চাচ্ছি, এত মেয়েরা কাজ করছে আমি কেন করব না? আর আমার কাছে মনে হয় অফলাইনে তো আমাকে কেউ চিনতেছে না, আমাকে মনে হয় অনলাইনে আমাকে সারা বিশ্ব আমাকে চিনবে, সারা বিশ্ব আমাকে জানবে। এবং বাংলাদেশের যে 64 জেলার মানুষ আমাকে চিনবে এক নামে, সাদি আপু, এই শব্দটা আমি শুনতে চাই সবার কাছে। তো পরিবারের সাপোর্ট অনেক বেশি ছিল, আর আমার শ্বশুরবাড়ির সাপোর্ট অনেক বেশি ছিল। আমার শ্বশুর ব্যক্তিগতভাবে আমাকে অনেক সাপোর্ট করছে যখন আমি বিজনেস শুরু করি। তিনি বলছেন যে ঠিক আছে তুমি করতে চাও, আমরা সাথে আছি। যদিও আমার শ্বশুরবাড়ির লোকেরা মানে মেয়েরা চাকরি করবে বা বিজনেস করবে এই ধরনের ওনারা চায় না, কারণ মেয়ে বউ মানে ঘরে থাকবে, পরিবার দেখবে, বাচ্চা কাচ্চা সামলাবে। কিন্তু তখন আমার শ্বশুরকে দেখলাম যে না আমার এই জিনিসটাতে অনেক সাপোর্ট দিয়েছে এবং আমার বিজনেসের পিছনে তার অবদানটা অনেক বেশি। আমার হাজব্যান্ডের তো অবশ্যই অবদান আছে, তার অবদান ছাড়া আমি আসলে এত দূর আসতে পারতাম না, যতটুকু আসছি তাদের সাপোর্টেই আসছি। আর হয়েছে মানে বন্ধুবান্ধবের সাপোর্ট পাইনি, বা মানে ফ্যামিলির সাপোর্ট পেয়েছি, কিন্তু বন্ধুবান্ধবদের সাপোর্ট পাইনি যে হ্যাঁ তুমি একটা কাজ করতেছো, ওয়েল ডান। এই জিনিসটা আমি কখনো কারোর কাছে শুনিনি। কর্তৃপক্ষকে খুশি করার জন্য বলেন, নাকি আসলেই আপনারা মনে করেন যে উই আপনাদেরকে, আপনারা আজকে যে পর্যায়ে এসছেন এটাতে উই গ্রুপের বেশ ভালো ভূমিকা ছিল? আসলে আমি যদি আমার ব্যাপারে বলি, আমি বলবো যে আমার যতটুকু পরিচিতি লাভ করেছি সেটা আমার উইয়ের কারণেই করেছি, এবং উইয়ের কারণেই সবাই আমাকে এখন চিনতে পারতেছে, আমার প্রোডাক্ট চিনতে পারতেছে। আমি আসলে বানোয়াট কথা বলতে পছন্দ করি না, আমি সবসময় উইয়ের প্রতি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধেয় রাজীব স্যারের প্রতি, কৃতজ্ঞ নাসিমাপুর প্রতি, কারণ নাসিমাপুর এতগুলো নারী নিয়ে কাজ করতেছে। আমি বলবো যে তাদের অবদান আমাদের নারীদের পিছনে অনেক বেশি। এবং আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে বলবো যে উইয়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমি আমার নিজেকে তৈরি করতে পারছি। আমি জানি না সম্পূর্ণ এখনও পারিনি, তৈরি করার চেষ্টা করতেছি। আর উইয়ের সব কিছুই ভালো,
উইয়ের ক্রেতা বিক্রেতা দুইটাই খুবই ভালো, কারণ আমি কিন্তু উইয়ের অনেক কেনাকাটা করি। আমার কাছে না সেলের চেয়ে কিনতে বেশি পছন্দ, আমি আগেই বলেছিলাম। তো অনেক কেনাকাটা করি, সেক্ষেত্রে আমি দেখেছি যে উইয়ের প্রত্যেকটা ক্রেতাই খুবই ভালো, বিক্রেতা হোক বা ক্রেতা হোক সবাই অনেক ভালো। যার কারণে আমি বলবো যে হ্যাঁ, উই একটা বেস্ট আমাদের জন্য। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের নাসিমা আক্তার নিশা আপুকে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর ধন্যবাদ দিতে চাই আপনাদের সবাইকে। হ্যাঁ, আমি মনে করি যে নারীরা চাইলে এগিয়ে যেতে পারবে, তার জন্য আমার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। আমি পারবো, সেই মনোবলটা মনের মধ্যে তৈরি করতে হবে। আর আমি মনে করি আমাদের অনলাইনের বিভিন্ন ধরনের গ্রুপগুলো যে আছে, আমরা যদি সেই গ্রুপগুলোতে একটু ঘুরি এবং আমরা যদি বিভিন্ন মানুষের জীবন কাহিনীগুলো পড়ি, আমার কাছে মনে হয় যে আমরা সেখান থেকে শিখতে পারবো। আর উইয়ের মতো একটা গ্রুপ যেখান থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে শিখেছি যে আমি কিভাবে আমাকে তৈরি করব। আমরা কিন্তু চাইলে পারি যে আমরা নারী সেই গ্রুপ থেকে কিছু না কিছু শিখতে, নিজেকে তৈরি করতে। আসলে জীবনে বাধা আসবে, সেই বাধাকে আমাদের অতিক্রম করতে হবে। অতিক্রম না করলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না।